প্রথম গেলাম ৬ নাম্বার গেটে, বললো ১ নাম্বার গেটে, তারপর ১ নাম্বার গেটে বলছে, আবার বলতে ৬ নাম্বার গেটে। বিশাল মেয়াদ বাড়াই নাই, তা আমার মনে হয় লাইফটা শেষ হয়ে গেল, বুঝছেন। আরটিপিসিআর ধাঁধায় আজও বিমানবন্দরের গেইটে গেইটে ঘুরছেন প্রবাসীরা। রাতভর অপেক্ষার পর নেওয়া হয়েছে ৯৬ জনের নমুনা। টেস্ট দিয়ে যদি এটা সাকসেসফুল হয় এবং সেফ ডিক্লেয়ার করে, আশা করছি ২৮ তারিখ থেকে মানে পুরোপুরিভাবে যাত্রা শুরু হয়ে যাবে। আশা করি কালকে বা পরশুর মধ্যেই আমরা যাত্রীদেরকে এই স্যাম্পল নেওয়ার জন্য এখানে আসতে বলতে পারবো। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। চলতি মাসেই ১৩ জনের মৃত্যু। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ২০০-রও বেশি। বর্তমানে রোগী ভর্তি আছে ১৫৪ জন। রাত্রে প্রচন্ড জ্বর হচ্ছে, ডেঙ্গু পরীক্ষা করাই সকালে, ডেঙ্গু পজিটিভ। তারপর আমি এখানে এসে ভর্তি হয়েছি। মাথা তুলতে পারতেছে না, লিভারটা বড় হয়ে গেছে। সিটি কর্পোরেশন মশক নিধনে বা ডেঙ্গু নিধনে যে কার্যক্রমগুলো করছে, সেই কার্যক্রমগুলো আসলে মনিটরিং আর ইভালুয়েশন বা মূল্যায়ন হওয়া প্রয়োজন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ১.৫ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীরা চতুর্থ বর্ষ ও মাস্টার্স ছাড়া অনুমতি নেই অন্যদের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর প্রস্তুতি। জামালপুরে ট্রেনের ছাদে ডাকাতিতে বাধা দেয়ায় খুন হয় নাহিদ সাগর। অবৈধ যাত্রী ওঠা বন্ধ করতে না পারায় ঠেকানো যাচ্ছে না রেল কেন্দ্রিক অপরাধ, বলছে কর্তৃপক্ষ। হঠাৎ বাজারে চিনির সংকট। নির্ধারিত ৭৪ টাকার পরিবর্তে ৮০ টাকায় বিক্রি করতে মিল মালিকদের কারসাজি। অভিযোগ ব্যবসায়ীদের কমিয়ে দিয়েছে সরবরাহ। ভোলার মেঘনা তেঁতুরিয়া নদীতে মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। খুশি জেলেরা। অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় নির্ধারণ নিয়ে প্রশ্ন। এবং ক্ষমতা থাকলেও দুর্নীতিগ্রস্ত রাঘব বোয়ালদের আইনের আওতায় আনতে পারেনি দুদক। নানামুখী চাপি ব্যর্থতার কারণ বলছেন সাবেক কর্মকর্তারা। মানতে নারাজ আইনজীবী। আরটিপিসিআর ধাঁধায় আজও বিমানবন্দরের গেইটে গেইটে ঘুরছেন প্রবাসীরা। অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। রাতভর অপেক্ষার পর প্রাথমিকভাবে মাত্র ৯৬ জনের নমুনা নেওয়া হয়েছে। এদিকে ২৮ সেপ্টেম্বর থেকে পুরোদমে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ বাকি আছে একদিন। আজই মেয়াদ না বাড়াতে পারলে ফিরতে পারবেন না কর্মস্থলে। এর মধ্যে টিকিটের তারিখ পরিবর্তন করেছেন কয়েকবার। আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে, কিন্তু কবে নাগাদ যাত্রীদের জন্য চালু করা হবে তা জানতে এসেছেন বিমানবন্দরে। বিমানবন্দরে ল্যাব স্থাপনের ইউএইর শর্তের বেড়াজালে আটকে আছেন যাত্রীরা। প্রত্যেকেই অনিশ্চয়তার মধ্যে দিনের পর দিন অপেক্ষা করছেন। ২৭০০ জায়গায় ৩০০০ করুক, ৪০০০ করুক, আমরা রিপিট বিচার করে চলে যাই। আমি ৩বার টিকিট রিইস্যু করছি। এখানে থেকে ওখানে পাঠাচ্ছে, ওখান থেকে ওখানে পাঠাচ্ছে। এইটার সমাধান কেউ করতে পারতেছে না। ভিতরে রাত ১টা তারিখ ছিলাম এয়ারপোর্টের ভিতরে, বলছে যে ৮টায় হবে, ১০টায় হবে, এরকম করে করে আর হয় না। সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশের পরও তড়িৎ চালু হয়নি বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব। তবে সবশেষ ৩ দিনেই ল্যাব স্থাপন করা হয়েছে। ২৮ তারিখ থেকে যাত্রীদের জন্য চালু করা সম্ভব হবে বলে জানায় সিভিল এভিয়েশন। টেস্ট রান দিয়ে যদি এটা সাকসেসফুল হয় এবং সেফ ডিক্লেয়ার করে, এবং আশা করছি ২৮ তারিখ থেকে মানে পুরোপুরিভাবে যাত্রা শুরু হয়ে যাবে। তবে ইতিমধ্যে কিন্তু অলরেডি যাত্রা হয়েছে। এদিকে শনিবার রাতেই ১০০ জনের ট্রায়াল নমুনা পরীক্ষা করার কথা থাকলেও তা হয়নি। রোববার সকাল থেকে ৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। সামান্য জটিলতার কারণে এটা দিতে পারিনি। আজকে সকালে আমরা এটা দেওয়ার চিন্তা ভাবনা করছি। আশা করি কালকে বা পরশুর মধ্যেই আমরা যাত্রীদেরকে এই স্যাম্পল নেওয়ার জন্য এখানে আসতে বলতে পারবো। আমাদের প্রতি ল্যাব এক সিটিংয়ে 94 স্যাম্পল তারা করতে পারবে। প্রতিদিন কত সংখ্যক পরীক্ষা করা যাবে বা পরীক্ষার ফি বাবদ কত টাকা করে যাত্রীদের গুনতে হবে তা নির্ধারণ করা হয়নি এখনো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী সাবির রূপল। সরাসরি যাব তার কাছে। রূপল, ইমরাদ, এই যে দুবাইগামী যাত্রীদের জন্য যে ল্যাব স্থাপন করা হয়েছে বিমানবন্দরের ভিতরে, আমরা এখন সেখানে আছি। সেখান থেকে এখন কিছুক্ষণ আগে এখানে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী তিনি এসে পৌঁছেছেন এবং তিনি ঘুরে দেখেছেন এই ল্যাবগুলো কি অবস্থায় আছে, এবং সেই বিষয়ে ঘুরে দেখার পরে তিনি এখন আসলে বক্তব্য দেবেন এবং কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেগুলো কিন্তু তিনি পর্যবেক্ষণ করেছেন। তো আমরা এখন সরাসরি বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী তার কাছে চলে যাব। ল্যাবেও কাজ হচ্ছে।
এখানে কোনো ধরনের প্রবলেম নাই, সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে, এবং আমাদের সিভিল সার্জন সাহেব অলরেডি আছেন এখানে, উনিও কথা বলবেন। সুতরাং এখানে এই প্রক্রিয়া চলার ব্যাপারে, ফ্লাইট অপারেট করার ব্যাপারে আর কোনো ধরনের বিধিনিষেধ নাই। আমি সম্ভবত যতটুকু জেনেছি, তারপরে আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছেন, সম্ভবত 48 ঘন্টা সময় লাগবে। যারা এর মধ্যে PCR টেস্ট করতে হবে বাইরের, প্লাস ফ্লাইটও তারা টিকিট বিক্রি করতে হবে এই সময়টার জন্য, এটা উনি বলবেন। আমাদের পক্ষ থেকে এই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পক্ষ থেকে সমস্ত ধরনের সুযোগ সুবিধাই তাদেরকে দেওয়া হয়েছে এবং ফুল সুইংয়ে কাজ চলছে। বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা কেউ ফেস করতে হবে না। স্যার, তাহলে আমরা কি বলতে পারি স্যার, মানে এখন যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওনারা বলেছেন ল্যাব রেডি, ওনারা টেস্ট ট্রায়াল চালাচ্ছেন আজকে 96 জনকে। তো আপনাদের তো একটা প্রস্তুতি আছে যে বিভিন্ন বিমান সংস্থাকে বলা, সেটা আপনারা কবে নাগাদ মানে চালু করতে পারবেন? 28 তারিখ থেকে কি হচ্ছে তাহলে? এই প্রস্তুতির ব্যাপারে আমাদের চেয়ারম্যান সাহেব একদম ধন্যবাদ। আমাদের মন্ত্রী মহোদয় আপনাদের জানালো, আপনারা অলরেডি অবহিত হয়েছেন যে আমাদের এই যে ল্যাব ফ্যাসিলিটিস, এটা নির্মাণ কাজ শেষ এবং ল্যাব স্থাপন করা হয়ে গেছে। আজকে টেস্ট রান চলতেছে। যদি সাকসেসফুল টেস্ট রান হয়ে যায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে যে দে আর রেডি, এবং তারা সাথে সাথে একটা সংখ্যা আমাদেরকে জানাবে যে কী পরিমাণে যাত্রী এখানে তারা টেস্ট করতে পারবেন। সেই অনুপাতে আমরা এয়ারলাইন্সগুলোকে অবহিত করব যে তারা যেন টিকিট বিক্রি করা শুরু করে দেয়। তো এটার জন্য 48 আওয়ার্স, যেটা মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে 48 আওয়ার্স একটু সময় দিতে হবে, কারণ আমাদের বাইরে দুটো টেস্ট তাদের দরকার একটা ইউইতে যাওয়ার জন্য। একটা হলো 48 আওয়ার্স বিফোর, আর একটা হলো 6 ঘন্টার আগে। এখানে যেটা হচ্ছে 6 ঘন্টার আগে, এটা যদি রেডি হয়ে যায় 48 ঘন্টা আগে যেটা করার, এটা যাত্রীদেরকে করা হবে এবং তারা টিকিট সেল শুরু করবে। তবে এখানে একটা জিনিস আছে, আপনারা জানেন যে আমাদের যে 6টি প্রতিষ্ঠান এখানে ল্যাবরেটরি স্থাপন করেছে, তাদের এসওপিগুলো আমরা পাঠিয়েছিলাম সংযুক্ত আরব আমিরাতে। ওখানে এটা তাদের ভেটিং পর্যায়ে শেষ। আশা করছি আজকের ভিতরে তাদের অনুমোদনটা চলে আসতে পারে। আমি সকালবেলা কথা বলেছি, আমাদের মাননীয় রাষ্ট্রদূতের দুইজনের সাথে কথা বলেছি, তারা অবহিত করেছেন যেটা হয়তোবা সহসাই চলে আসবে এবং 6টাই হয়তোবা তাদের গ্রহণযোগ্যতা পেতে পারে বলে আমাকে আশ্বাস দিয়েছে। যদি ওইটা এসে যায় আর স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় আজকে দুপুরের ভিতরে, হয়তো বিকালে আমরা এয়ারলাইন্সগুলোকে জানিয়ে দেবো, তারা টিকিট সেল করা শুরু করবে। তাহলে কি 28 তারিখ থেকে আশা করছি যে 28 তারিখ থেকে আমরা শুরু করতে পারবো যদি আজকে এই টেস্ট সাকসেসফুল হয়। যেসব অনেক প্রবাসী বলছেন অনেকের ভিসার মেয়াদ শেষ হয়েছে পিসিআর ল্যাব স্থাপন করার জটিলতার কারণে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের ক্ষেত্রে তাহলে কি ধরনের ব্যবস্থা আপনারা নেবেন? আমরা বাইরেও দেখেছি যে যাদের মেয়াদ 27 তারিখ পর্যন্ত আছে, অর্থাৎ কালকে শেষ হয়ে যাচ্ছে। জি, এটা তো আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করা হয়েছে। আপনারা দেখেছেন যে মাননীয় মন্ত্রী সবাই, আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আসছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী আসছেন, আমাদের মন্ত্রী আসছেন, আমাদের সব সচিবরা আসছেন। আমরা সংঘবদ্ধভাবে এখানে চেষ্টা করছি জিনিসটা তৈরি করার জন্য, কিন্তু আমাদের হাতের বাইরে এই কারণে ছিল যে আপনারা জানেন যে এসওপিগুলো, এগুলো তো আমরা অনুমোদন করার আমাদের কোনো ইয়ে নাই। এটা পাঠাতে হয়েছে আমাদের সংযুক্ত আরব আমিরাতে, ওইটার এখনও অ্যাপ্রুভালটা আসে নাই। তারা ভেটিং করতেছে যে আমাদের যে সিস্টেমে এখানে যে ল্যাবরেটরি টেস্টগুলো করবে, এটা কি গ্রহণযোগ্যতা আছে কিনা, ওইটা করার পরে তারপরে আমরা অ্যালাউ করতে পারবো। সেই জায়গায় যে আপনারা যে ভিসার ব্যাপারটা বলছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী কথা বলছিলেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ কথা বলছিলেন। আমরা সেটি সরাসরি দেখছিলাম এবং এর আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সানবির রূপল। সেপ্টেম্বরের শেষ নাগাদ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা থাকলেও হাসপাতালগুলোতে এখনও হিমশিম অবস্থা। কোনো কোনো হাসপাতালে সেবা দিতে হচ্ছে সক্ষমতার চেয়েও বেশি রোগীকে। এখনও পরিস্থিতি নাগালের বাইরে থাকার জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন বিজ্ঞান ভিত্তিক ও সমন্বিত কর্মসূচির অভাবকে। বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। যখন আমরা দেখেছি যে ঊর্ধ্বমুখী যাচ্ছিল, আমরা যে চিরুনি অভিযান আরম্ভ করেছি আমাদের নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে পরিচালিত, তার সুফল ঢাকাবাসী পেয়েছে, যার কারণে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। গত বুধবারই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়ে তৃপ্তির ঢেকুর তুলেছিলেন দক্ষিণের মেয়র। এবার দেখে আসি রাজধানীর বাস্তবতা। মেয়রের এমন কথার ঠিক 4 দিন বাদে মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু কর্নার পূর্ণ সবকটি শয্যায়, সক্ষমতার চেয়েও এখনো ভর্তি দ্বিগুণ রোগী। ধারণা করা হয়েছিল সেপ্টেম্বরের শেষ নাগাদ নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গুর প্রকোপ। আগের বছরের অভিজ্ঞতা বলে একই কথা, তবে এবছর এখনও আসেনি স্বস্তিদায়ক সে পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা সমানে পাল্লা দিচ্ছে আগস্টের সঙ্গে। গত 7 দিন ধরে দেশে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হচ্ছেন গড়ে 236 জন করে। চলতি মাসে আক্রান্তের সংখ্যা 7,000 ছুঁই। শরীর
পুরো লাল হয়ে গেছে, আর মাঝে মাঝে বমি হয় আর মাথা ব্যথা হয়। আক্রান্ত ব্যক্তি ও স্বজনরা প্রশ্ন তুলছেন মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। কাঠগড়াই সিটি কর্পোরেশন তেমন বেশি একটাই না, মনে করেন মাঝে মধ্যে যায়, হয়তো দেখা যায় মাসে 1 দিন বা 2 দিন যায় আমাদের এখানে ওষুধ দিতে, কিন্তু সিটি কর্পোরেশনে অনেক ময়লা আবর্জনা আছে, কোনো পরিষ্কার করে না, মশাও মারে না। চিকিৎসকরা বলছেন 2 সপ্তাহ আগের তুলনায় রোগীর সংখ্যা কিছুটা কমলেও কাটেনি সংকট। ডেঙ্গু পরিস্থিতি এখনো যথেষ্ট চাপ তৈরি করছে হাসপাতাল ব্যবস্থাপনার উপর। ডেঙ্গু রোগীর চিত্র প্রথম দিকে যেরকম ছিল এখনো একই রকম আছে, সংখ্যাটা একটু কমেছে, আদারওয়াইজ কমপ্লিকেশন সাইন সিমটম সব একই রকমেরই। হ্যাঁ, জটিলতা শুরুর দিকে যেরকম ছিল এখনো ওইরকম জটিলতা নিয়ে আসতেছে। আর বিশেষজ্ঞরা মনে করেন বিভিন্ন সময় ঢাকঢোল পেটানো হলেও বিজ্ঞান ভিত্তিক ও সমন্বিত কর্মসূচির অভাবেই মিলছে না মশক নিধনে কার্যকর ফল। সিটি কর্পোরেশন মশক নিধনে বা ডেঙ্গু নিধনে যে কার্যক্রমগুলো করছে সেই কার্যক্রমগুলোর আসলে মনিটরিং আর ইভালুয়েশন বা মূল্যায়ন হওয়া প্রয়োজন। যদি মূল্যায়ন করে দেখা যায় যে কার্যক্রমটি নেওয়া হয়েছে সেই কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু বা এডিস মশা কমছে না, তাহলে সেই কার্যক্রমটিকে পুনর্ভাবে বা পুনর্গঠন করা প্রয়োজন। শনিবারের বৃষ্টি ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি করতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞ ও চিকিৎসকদের। তাই তাগিদ দিচ্ছেন সবাইকে আরও সতর্ক হওয়ার। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চাকরির জন্য মাত্র 8 দিন আগে রাজধানীতে আসা, ডেঙ্গু আক্রান্ত হয়ে 9 দিনের মাথায় লাশ হয়ে ফিরতে হলো কুমিল্লার যুবক সিফাতুল ওয়ালিফ স্বাধীনকে। যান্ত্রিক নগর জীবন দিল না বেঁচে থাকার, লড়াই করার সুযোগটুকুও। বেদনায় কাতর প্রিয় সন্তানকে হারিয়ে মায়ের এই কান্না আহাজারিতে যেন ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। মাত্র অল্প কদিন আগেই জীবিকার জন্য ঢাকায় এসে ডেঙ্গুর কবলে 21 বছরের তরুণ স্বাধীন ফিরলেন লাশ হয়ে। মা তবু কেঁদে কেটে বুক ভাসাচ্ছেন, আর বাবা দাঁড়িয়ে আছেন নিস্তব্ধ হয়ে। একজন বাবার কাঁধে তার সন্তানের মৃতদেহ কতটা ভারী তা কেবল ওই বাবাই জানেন। প্রথম আমি গ্রামে থাকি, ঢাকা থাকি আর কি। ঠান্ডাজনিত কারণ শুনছি যে সর্দি কাশি জ্বর এরকম কিছু আছে, আইসিইউতে নেওয়ার জন্য আজকে আনলাম 8টার মধ্যে, আর এই সময় শেষ। সিফাতুল ওয়ালিফ স্বাধীন কুমিল্লার মুরাদনগর থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে শুরু করেছেন প্রশিক্ষণ। সর্বশেষ সপ্তাহখানেক আগে গ্রাম থেকে এসে জ্বরের কবলে পড়েন, শনাক্ত হয় ডেঙ্গু। বৃহস্পতিবার তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার রাতে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেলের আইসিইউতে। রাত আনুমানিক 3টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বাধীন। ডেঙ্গু তো আছে, তার সাথে ডিফারেন্ট অর্গান ইনভলভ হয়ে গেছে, না আলটিমেটলি আজকে রাত 3টার দিকে তো এক্সপায়ার করে। ঢাকায় এসেছিল একটা কেরিয়ার করার জন্য, এমনিতে গ্রামে থাকার ইচ্ছা ছিল, হঠাৎ করে কি মনে হলো জানি না। এত অল্প বয়সে এমন একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় শোকে বিহ্বল স্বজনরা। হঠাৎ করে তার এভাবে চলে যাওয়াটা আমরা আসলে কোনোভাবেই মেনে নিতে পারতেছি না আর কি, আমরা খুবই মর্মাহত। ডেঙ্গুর ভয়াবহতায় খালি হয়েছে আরও অনেক মায়ের বুক। এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 59 জন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পৃথিবীর কক্ষপথে ঘুরছে প্রায় 8,000 স্যাটেলাইট, আসছে আরও প্রায় 40,000। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। 1.5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীরা, তবে শুধু চতুর্থ বর্ষ ও মাস্টার্স ছাড়া কেউ পাচ্ছেন না অনুমতি। টিকা দেওয়া শেষ হলে পর্যায়ক্রমে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইউনুস তৃতীয় বর্ষে থাকাকালীন সবশেষ লাইব্রেরিতে পড়াশোনা করেছেন। 1.5 বছর পর লাইব্রেরি খুলে দেয়ায় আবারও নতুন করে এসেছেন কেন্দ্রীয় লাইব্রেরিতে। শুধু ইউনুসই নন, লাইব্রেরি খুলে দেওয়ার সিদ্ধান্তে সন্তুষ্ট অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। 18 মাস পরে যেহেতু আমরা আবার লাইব্রেরিতে ঢুকতে পারছি, এটা আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের বিষয়। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যে সুবিধাটা আমরা পেতাম সেটা হলে আমাদের ভালো হতো। ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সবার জন্য বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক এবং লাইব্রেরি খুলে দেওয়া হোক। পড়াশোনার টাইমটা আসলে এভাবে লিমিট এর ভিতরে তো হয় না, পড়াশোনার সময়টা আসলে মানে অনির্দিষ্ট। ধরেন
যে যখন তখন পড়তে হবে এরকম, তো শিফটটা আসলে যদি একটু বাড়ানো যেত। তবে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরিতে প্রবেশ করতে চাইলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে এসে উপাচার্য জানান, সকল শিক্ষার্থী টিকার আওতায় আসলে পর্যায়ক্রমে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল ও লাইব্রেরি খুলে দেওয়া হবে। সশরীরে ক্লাস ও পরীক্ষাও শুরু হবে। শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের সবাই আসার পর সবাইকে যাতে আমরা ক্যাম্পাসে পাই আমাদের মাঝে, সেটি হবে আমাদের জন্য সবচাইতে আনন্দ ঘন একটি পরিবেশ। 1 নভেম্বর বিশ্ববিদ্যালয়ে যে অনুষ্ঠানটি হবে, শতবর্ষ পূর্তি অনুষ্ঠান, সেই আয়োজনেও আমরা যাতে আমাদের শিক্ষার্থীদের আমাদের মাঝে পাই, সেজন্যই মূলত আমরা সকল ধরনের প্রয়াস অব্যাহত রাখছি। আগামী 5 অক্টোবর থেকে টিকা গ্রহণের সনদ দেখিয়ে হলে থাকতে পারবেন স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। নতুন নিয়ম অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চলবে 2টি শিফটে। প্রথম শিফট শুরু হবে সকাল 10টায়, শেষ হবে দুপুর 1:30 আর দ্বিতীয় শিফটটি শুরু হবে দুপুর 1:30, শেষ হবে বিকাল 5টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রতিদিন 900 জন শিক্ষার্থী আর বিজ্ঞান শাখায় 500 শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাবেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আরও জানবো। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী শাকির আহমেদ, যাব তার কাছে। শাকির। ইমদাদ, আপনি জানেন দীর্ঘ 1.5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এবং বিভাগীয় সেমিনারগুলো অনার্স চতুর্থ বর্ষ এবং যারা মাস্টার্সে রয়েছেন সেই সকল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রবেশ করেছেন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কোভিডকে কেন্দ্র করে লাইব্রেরি খোলার পর 2টি শিফটে ভাগ করে দিয়েছে। প্রথম শিফটটি শুরু হবে সকাল 10টায়, শেষ হবে দুপুর 1:30 এবং দ্বিতীয় শিফটটি শুরু হবে দুপুর 1:30, শেষ হবে বিকাল 5টায়। এটার পাশাপাশি স্বাস্থ্যবিধির যে ধরনের নিয়ম রয়েছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিপালনের চেষ্টা করা হচ্ছে। যেমন প্রবেশ পথে শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে পাশাপাশি তাদেরকে হাত স্যানিটাইজের ব্যবস্থা করে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে একটি কাপড়ের মাস্কও উপহার দেওয়া হচ্ছে সেই প্রথম দিন, লাইব্রেরি খোলার প্রথম দিনই। কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীরা যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রবেশ করেছেন। তবে লাইব্রেরির আরেকটি শাখা রয়েছে বিজ্ঞান শাখা, সেটিতে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেক শিথিলতা লক্ষ্য করা গেছে। আমি যদি আপনাদেরকে বলতে চাই যে অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা যখন লাইব্রেরিতে প্রবেশ করতে যান বিজ্ঞান শাখায়, তখন কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষত স্বাস্থ্যবিধি যেটি রয়েছে সেটি লঙ্ঘিত হয়েছে, পাশাপাশি প্রবেশের ক্ষেত্রে এক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে প্রক্টোরিয়াল টিমের সহায়তায় কিন্তু সেটি নিয়ন্ত্রণে এসেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষত প্রক্টর বলেছেন যে শিক্ষার্থীরা যেন আইন শৃঙ্খলা বা শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের যে ধরনের বিধিবিধান রয়েছে সেই শৃঙ্খলা মেনেই তারা যেন লাইব্রেরিতে পড়াশোনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথা বলেছেন। উপাচার্যের কাছে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে আসলে কখন সশরীরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সকল শিক্ষার্থীদের জন্য খোলা হবে। তো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন যে সকল শিক্ষার্থী টিকার আওতায় আসলেই সন্তোষজনক সেই রিপোর্ট পাওয়ার সাপেক্ষেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের হল এবং বিশ্ববিদ্যালয়ের সেই সশরীরের ক্লাস পরীক্ষা সকল শিক্ষার্থীর জন্য খুলে দেওয়া হবে। তো বিজ্ঞান শাখায় কিছুটা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিথিলতা লক্ষ্য করা গেলেও এই শাখায় অর্থাৎ কেন্দ্রীয় লাইব্রেরিতে কিন্তু এ ধরনের কোনো ধরনের শিথিলতা লক্ষ্য করা যায়নি। যেখানে আগে শিক্ষার্থীরা 3 জন বসতেন যে আসনে, এখন সেই বেঞ্চে আসলে শিক্ষার্থীদের মধ্যে 2 জন বসছেন, অর্থাৎ 3 ফুট যে দূরত্ব রাখার কথা বলা হয়েছে সেটি যথাযথ মেনেই আসলে এটি করা হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীরা সেই লাইব্রেরিতে প্রবেশ করছেন। আগামী 5 অক্টোবর মাস্টার্স এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলবে। ইমদাদ, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কেন্দ্রীয় লাইব্রেরি ও বিভাগীয় পাঠকক্ষ খোলার সর্বশেষ খবরাখবর। ইমদাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী শাকির আহমেদ। এদিকে সরকারি নির্দেশনা মেনেই বেসরকারি বিশ্ববিদ্যালয়েও খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে শিক্ষার্থীদের পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় খোলার বার্তা। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে শুরু হবে ক্লাস। আবারও প্রাণ ফিরেছে প্রাণের ক্যাম্পাসে, ছাত্র শিক্ষকে মুখর হবে ক্লাসরুম, মিলেছে সেই সবুজ সংকেত। করোনা সংক্রমণের হার এখন 4-এর নিচে, তাই তো 1.5 বছরের বেশি সময় পর আবারও সশরীরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস করার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেই খবরে চলছে প্রস্তুতি, চলছে ক্লাসরুমের ধোয়া মোছার কাজ।
বেশিরভাগ বিশ্ববিদ্যালয় যদিও এখনো এসে পৌঁছায়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লিখিত বার্তা, তবে নিজেদের প্রস্তুতি নিতে এরই মধ্যে ভর্তিসহ নানা কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও যারা এসেছেন তারা স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয় খোলার খবরে। ক্যাম্পাস খোলার পরে হচ্ছে সিচুয়েশনটা একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নতুন করে পড়ার সাথে এঙ্গেজড হওয়ার ফলে ইমপ্রুভমেন্টগুলো বোঝা যাচ্ছে। এখন আবার খোলার সিদ্ধান্ত হয়েছে, ভালো লাগছে। দীর্ঘ লকডাউনের পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে এবং এটা অব্যাহত থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে 2 শর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশনা দিয়েছে। সবাইকে নিতে হবে অন্তত 1 ডোজ টিকা। এরই মধ্যে অনেক শিক্ষার্থী সেই শর্ত নিশ্চিত করেছে। এই মুহূর্তে তো আমরা আমাদের ফল সেমিস্টার অলরেডি চালু করে দিয়েছি, আর আমরাও প্রিপারেশনটা নিচ্ছি ইউজিসির গাইডলাইন মেনে। আগামী সেমিস্টারের শুরু থেকেই আমরা অফলাইনে যেতে পারবো ইনশাআল্লাহ। তবে কেউ কেউ এরই মধ্যে আগামী মাস থেকে খোলার ঘোষণা দিয়েছে। আমরা আমাদের সকল ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী এবং সকল যে স্টাফ, তারা যেন আপনার অন্ততপক্ষে 1 ডোজ টিকা নেন, সেটা আগে সুনিশ্চিত করতে চাই। বর্তমানে দেশে 108টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং 51টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরের 17 মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে সশরীরে ক্লাস বন্ধ রয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। শুষ্ক মৌসুমে ভয়াবহ খরা, বর্ষায় দুকুল ছাপিয়ে বন্যা, সংকটে তিস্তাপাড়ের জীবন। ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায় না হওয়ায় হতাশ উত্তরের মানুষ। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে কোনো প্রাপ্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে কৃষক দলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। রোহিঙ্গা ইস্যুকে নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন বা সরকার বলুন, তারা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি, এখন পর্যন্ত দিতে পারেনি, এবং এই সমস্যার সমাধানের কোনো পথ তারা বের করতে পারে। তার গোটা বক্তৃতার মধ্যে নির্বাচনী ব্যবস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিণত করবেন, জনগণের যে এখন দুর্ভোগ অসহায় অবস্থায় তাকে দূর করবেন, তাই সেই সম্পর্কে কিন্তু সেখানে তিনি কোনো কিছু উল্লেখ করেননি। এদিকে জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিএনপি বিদ্বেষমূলক অপপ্রচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা, তার সাহসিকতা, তার মানবিকতা, তার দূরদর্শিতার যে প্রশংসা হয়েছে, সেই প্রশংসার ফলে বাংলাদেশ এক ধাপ উঁচুতে উঠেছে, আর বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতিতে বিএনপি এক ধাপ নিচে নেমে গেছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে ভুল ও খণ্ডিত তথ্য সরিয়ে না নেয়ার কারণে 10 নভেম্বর এনসিটিভি চেয়ারম্যান সহ 2 জনকে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে পাঠ্যপুস্তকে ভুলে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। রুলের জবাবে সন্তুষ্ট না হলে প্রয়োজনে শিক্ষা সচিবকে তলব করা হবে বলে জানান হাইকোর্ট। ভুলগুলো হচ্ছে যেমন ইয়াকে বলা হলো, দুদককে বলা হলো সাংবিধানিক প্রতিষ্ঠান, তারপরে বঙ্গবন্ধুকে বলা হচ্ছে দলীয় নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বলা হচ্ছে একাধিক জায়গায়, তাকে বলা হয়েছে দলীয় নেতা, তাকে পাঠ্যপুস্তকে বলা হচ্ছে সরকারের রাষ্ট্রপতি, অথচ মুজিবনগর সরকারের ঘোষণা অনুযায়ী তিনি হচ্ছেন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি। কেউ বলেন দুদক দন্তহীন বাঘ, আবার কারো মতে ঢোড়া সাপ। দেশের উচ্চ আদালতও চোনো পুঁটিদের পেছনে না ছুটে রাঘব বোয়ালদের ধরতে বলেছেন। সংস্থাটিকে এত ক্ষমতা দেওয়ার পরও ঘুরে ফিরে কেন এমন আলোচনা? বিশেষজ্ঞরা বলছেন আর্থিক কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়ালদের ধরতে গেলেই নানামুখী চাপে পেরে উঠছে না স্বাধীন এই সংস্থাটি। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। 8 বছর আগের কথা, দায়িত্ব ছাড়ার আগে দুদককে দন্তহীন বাঘের সঙ্গে তুলনা করেছিলেন সংস্থাটির চেয়ারম্যান গোলাম রহমান।
দুদকের নখ দাঁত নেই, এটা অতি পুরাতন এবং প্রাচীন একটা কথা। আমার মনে হয় এটি আর নাই। দুদক যথেষ্ট ক্ষমতাশালী একটি প্রতিষ্ঠান। আসলে কি তাই? ইকবালের আমলে দায়িত্ব পালন করা দুদকের সাবেক এই মহাপরিচালক বলছেন, নখ দাঁত সবই আছে দুদকের, কিন্তু কামড় দেওয়ার সক্ষমতা নেই। কোনো নখ দাঁতের তো অভাব দেখা যাচ্ছে না কার্যত, কিন্তু যেটা হচ্ছে যে সেটা দাঁত ফুটানোর শক্তি জায়গাটা হয়তো বা কম দেখা যাচ্ছে। সেজন্যই কাউরি কাছে মনে হতে পারে যে বোধহয় নখদন্তহীন। সে কারণেই কি চুনোপুটিদের পেছনে ছুটে দুদক? কেন রাঘব বোয়াল ধরতে পারে না সংস্থাটি? গভীর জলের মাছ অনেক গভীরে থাকে, তাকে তুলে আনতে গেলে তাও আশেপাশে অনেকগুলো আপনার মানে নানান আশ্রয়ের জায়গা সে পেয়ে যায়, এখানে মাথা গুঁজে সেখানে মাথা গুঁজে। তো এটাও অনেকখানি সেরকম, অনেকগুলো ছত্রছায়া আছে, অনেকগুলো জায়গা আছে। সেই সমস্ত জায়গার নাম আর আমি বলতে চাইছি না, কিন্তু এই সমস্ত কারণেও হয়তো বা বাধা হয়ে দাঁড়ায়। যদিও এমন অভিযোগ মানতে নারাজ দুদক আইনজীবী। সাবেক প্রধান বিচারপতি রায় 5ই অক্টোবর, উনি কি চুনোপুটি? বেগম খালেদা জিয়ার 2 মামলা সাজা হলো, আরও 3টা মামলা পেন্ডিং, উনি কি চুনোপুটি? জেনারেল এরশাদের দুদকের মামলা সাজা হলো, কাজী জাফর আহমদ ফরমার প্রাইম মিনিস্টার সাজা হলো, এটা কি চুনোপুটি? তারপর হাজি সেলিম কি চুনোপুটি? আমার তো মনে হচ্ছে এটি নেগেটিভ প্রশ্ন। কিন্তু পরিস্থিতি বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক সময়ে দেশের আর্থিক খাতের যে অনিয়ম হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রেই আইনের আওতায় আনা যায়নি, ধরা যায়নি কোটি কোটি টাকা বিদেশে পাচারকারীদের। এর মধ্যে 6 বছরেও বেসিক ব্যাংকের বাচ্চু রহস্যের জট এখনো খুলেনি। তৎকালীন চেয়ারম্যান বেসিক ব্যাংকের শেখ আব্দুল হাই বাচ্চুর ব্যাপারে কোনো মামলা করা হয়নি এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা জাতি জানতে চায়। বাচ্চুকে সে, দ্যাট ইজ নট দ্য ইস্যু ইজ দ্যাট যেখানেই ফলো দ্য মানি ফলো দ্য ক্রাইম তাকেই ধরা হবে, সে বাচ্চু হোক আর যেই হোক। দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনতে দুদককে বলেছেন রাষ্ট্রপতি। সবারই প্রত্যাশা দুদক ধোড়া সাপের মতো নয়, জাত সাপের মতো ছোবল দিক দুর্নীতিবাজদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কারসাজি আর অজুহাতের কবলে পড়ে দেশের চিনির বাজার আবার অস্থির হয়ে উঠেছে। সরকারের বেঁধে দেয়া ৭৪ টাকার পরিবর্তে নিজেদের প্রস্তাবিত ৮০ টাকা দামে চিনি বিক্রি করতে মিল মালিকরা কারসাজি করছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। আর সরবরাহ কমিয়ে দেয়ায় পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৭৫ টাকার বেশি দরে। বিস্তারিত কমলদের রিপোর্টে। প্রতি কেজি ৭৪ টাকা দরে চিনি বিক্রি করতে ২ সপ্তাহ আগে দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রথম কয়েকদিন সে দরে চিনি বিক্রি হলো, এখন প্রতিদিনেই দাম বাড়ছে। নিজেদের প্রস্তাবিত ৮০ টাকা দরে চিনি বিক্রি করতে গত 10 দিন ধরে সরবরাহে গতি কমিয়ে দিয়েছে মিল মালিকেরা বলে অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের। মিল মালিকরা আমাদেরকে বলতেছে মানে ৮০ টাকার নিচে মাল বিক্রি করবো না, আবার গভর্নমেন্ট বলে আমরা খুচরা মার্কেটে ৭৪ টাকার নিচে পাইকারি রেট করতে পারবে না, যার জন্য বাজার একবার বাড়ে একবার উঠানামা করে। চট্টগ্রামে আগে স্থানীয় একটি মিলের চিনি সরবরাহের পরিমাণ তুলনামূলক বেশি হলো, গত 1 মাস ধরে নানা সমস্যার কথা বলে চিনি সরবরাহ বন্ধ রেখেছে। এই অবস্থায় চট্টগ্রামের ব্যবসায়ীদের ঢাকার মিলগুলোর উপর ভরসা করতে হলো। সেখান থেকে কাঙ্ক্ষিত চিনি না পাওয়ায় বাজারের অস্থিরতা কাটছে না। প্রস্তাবনা দিয়েছে এখন আমরা ৮২ টাকা রেট করার জন্য, সরকার এখনো কোনো সমাধান করে নাই, সেটার কারণ ওরা এখন আপাতত কোনো সেল দিচ্ছে না। গত সপ্তাহে এগুলা আপনার ২৭৫০ টাকা মতো ডিউ ছিল আর কি, আজকে আপনার ২৭৮০ টাকা মতো চলে। বছরে দেশে ২৫ লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে, যার বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকারি মিলগুলো কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এই অবস্থায় দাম নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে চিনি বিক্রির প্রস্তাব করছেন ব্যবসায়ীরা। একমাত্র উপায় দেশি মিলের মালগুলো ফ্রি সেল দিয়ে মার্কেটকে নিয়ন্ত্রণ করা। টিসিবির মালগুলো যেন ওই বিক্রি করে মার্কেটটা একটু নিয়ন্ত্রণে আনে। সবশেষ শনিবার পাইকারি পর্যায়ে প্রতিমন চিনি বিক্রি হয়েছে ২৮০০ টাকা দরে, যা আগের সপ্তাহে ছিল ২৭৪৫ টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা পাওয়ায় খুশি জেলেরা। ইলিশ ধরা আর মোকামে চালান করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে আকাল কাটিয়ে যখন ইলিশে মাছ ঘাটগুলো ভরে উঠতে শুরু করেছে, তখন মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার খবরে জেলেপল্লীতে নেমে এসেছে হতাশা। ইলিশের অভয়াশ্রমে অভিযানের সময় নির্ধারণ নিয়েও প্রশ্ন তুলেছেন মৎস্যজীবীরা। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট।
আষাঢ় মাস থেকে মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের মৌসুম শুরু হলেও এবারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। চলতি মৌসুমের প্রথম 3 মাস জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাননি। এ দীর্ঘ সময়ে ইলিশের আশায় নদীতে গিয়ে আয়ের পরিবর্তে বেড়েছে মহাজনের দাদনের পরিমাণ। তবে সম্প্রতি ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় খুশি তারা। জেলেরা ইলিশের ট্রলার বোঝাই করে ঘাটে ফিরতে শুরু করেছেন। কেনাবেচায় সরগরম ঘাটগুলো। তবে শেষ মৌসুমে ধরা ইলিশে ধার দেনা পরিশোধ ও ব্যবসায়ীদের পুঁজি হারানোর সংখ্যা কিছুটা কমলেও হতাশা কাটছে না আগামী 4 অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ রক্ষা অভিযানকে ঘিরে। মাছ আমরা উড়াই দিয়েছি, মাছে এখনো ডিম হয় নাই, ডিম হইতে এখনো অনেক সময় আছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সময়টা একটু বাঁচিয়ে দেন। প্রতি দান আছে 20,000, 7 দান আছে 10,000, এমন করে 30-35,000 টাকা করে দান আছে। আমরা অবরাত 10 দিন ফিসে দিলে ভালো হয়তো। ইলিশ রক্ষার অভিযানের সময় এগিয়ে আনায় জেলেদের মধ্যে হতাশা বিরাজ করছে উল্লেখ করে সময় নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সমিতির নেতা। ইলিশ মাছের পেটে ডিমই দেখি না, তাহলে ইলিশ মাছ ছাড়ুন মাছ কই থেকে আসবে? তা আমাদের দাবি হলো যদি অভিযানটা আরো 5-7 দিন বা সামনে একটা কাটাল 10 দিন ফিসিয়ে দিত, তাতে জেলেদের জন্য অনেক ভালো হতো। আর দেরিতে হলেও নদীতে ইলিশের দেখা মেলায় লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি জেলেদের ক্ষতি পুষিয়ে নেয়ার বিষয়ে আশাবাদী মৎস্য বিভাগ। ইলিশ মাছ সাধারণত এই মৌসুমে, প্রজনন মৌসুমে তারা সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে নদীতে আসে। তো যে কোনো কারণেই হোক তাদের ডিমের পরিপক্কতা দেরিতে আসার কারণে তারা দেরিতে প্রজনন করার জন্য নদীতে আসতেছে। এই জন্যই আমাদের নদীতে ইলিশ আসার যে সময়টা এটা ধীরে ধীরে একটু পরিবর্তনের দিকে যাচ্ছে। চলতি বছর জেলায় ইলিশের লক্ষ্যমাত্রা 1,77,000 মেট্রিক টন। মৌসুমের প্রথম 3 মাসে ধরা পড়েছে 38,200 মেট্রিক টন ইলিশ। সময় সংবাদ, ভোলা। শুষ্ক মৌসুমে ভয়াবহ খরা, বর্ষায় দুকুল ছাপিয়ে বন্যা। এ অবস্থায় তীব্র সংকটে তিস্তাপাড়ের মানুষের জীবন। অভিন্ন এই নদী নিয়ে বাংলাদেশের প্রত্যাশা পূরণ করতে পারেনি প্রতিবেশী দেশ ভারত। ন্যায্য হিস্যা আদায় না হওয়ায় হতাশ উত্তরের মানুষ। এই বাস্তবতায় মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রতন সরকারের রিপোর্টে। বর্ষার বৃষ্টি আর গরমে হিমালয়ের বরফ গলা পানিতে সারা বছর প্রবাহমান ছিল তিস্তা। শীতের শুষ্কতায় পানি কমলেও কখনো পানি শূন্য হতো না এ নদী। তবে সে বাস্তবতায় এসেছে পরিবর্তন। আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে তাদের বিভিন্ন অঞ্চলে সেচ সম্প্রসারণ, জলবিদ্যুৎ প্রকল্প সহ নানা প্রকল্প বাস্তবায়নে অভিন্ন এই নদীর উজান থেকে শুষ্ক মৌসুমে যথেচ্ছ পানি প্রত্যাহার করছে ভারত। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের উত্তরাঞ্চলের কৃষি। আবার বর্ষায় নির্বিচারে বাঁধ ও ব্যারেজ খুলে দেয়ায় ঢলের তোরে ডুবছে জনপদ। খরার সময় তো ওই আবাদেই না হয়, পানি দেয় না। যখন দরকার তখন তো আমরা পানি পাই না ঠিকভাবে। আমরা ছোটোবেলার থেকেই দেখি যে আমাদের নদীর কাজ হবে, আমাদের নদীর কাজ হচ্ছে না। তো মূলত ব্যাপক খনন ও স্থায়ী তীর রক্ষার মাধ্যমে বন্দর কেন্দ্রিক নৌ চলাচল ফিরিয়ে আনা, আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা, উদ্ধার হওয়া জমিতে কলকারখানা স্থাপন, আবাসন সহ বহুমুখী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভারতের আগ্রাসন মোকাবেলার জন্য একটি মহা পরিকল্পনা প্রণয়ন করছে সরকার। তিস্তা নদী কোথাও 7 কিলোমিটার, কোথাও 8 কিলোমিটার, কোথাও 10 কিলোমিটার আছে, এটাকে ড্রেজিং করে এবং ইয়েটা প্রস্তটাকে ছোট করে নিয়ে এসলে আমাদের হাজার হাজার স্কোয়ার কিলোমিটার জমি জাগবে। তিস্তা ও তিস্তাপাড়ের মানুষকে রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নের আন্দোলনে মুখর জনপদে এবারের বিশ্ব নদী দিবস পালিত হচ্ছে। আমরা তিস্তা বাঁচাও থেকে 6 দফা দাবিতে আন্দোলন করছি। সেই আন্দোলনের মূল কথা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, তিস্তা চুক্তি সই, জলাধার নির্মাণ। নদীর উপর নির্ভরশীল এ জনপদে একটি সঠিক মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে আশা তিস্তাপাড়ের মানুষের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। জার্মানির 20তম জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 8টা থেকে দেশটির 16টি অঙ্গরাজ্যে একযোগে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। জার্মানির নির্বাচনের সবশেষ খবর জানবো। এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া, সরাসরি যাব তার কাছে। বিটু, নির্বাচনের কি তথ্য রয়েছে আপনার কাছে?
ইমদাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আপনি যেমনটা বলছিলেন, আসলে জার্মানির প্রায় 60,000 ভোট কেন্দ্রে আজকে ঐতিহাসিক 20তম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে 7.4 মিলিয়ন অর্থাৎ 6 কোটির উপরে ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একই সাথে কিন্তু পুরনো ভোটারদের সাথে সাথে নতুন যারা ভোটার আছেন তারাও কিন্তু বেশ উদ্দীপনার মধ্য দিয়ে এই ভোটে কিন্তু অংশগ্রহণ করছেন এবং নিজেদের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারের বিষয়টি কিন্তু তারা নিশ্চিত হয়ে কিন্তু ভোট কেন্দ্রে যাচ্ছেন। এর মধ্যে কিন্তু ইমদাদ আপনি জানেন যে জার্মানিতে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এটির মাধ্যমে কিন্তু এটি একেবারেই পরিষ্কার যে আঙ্গেলা ম্যার্কেল তিনি তার দীর্ঘ 16 বছরের ক্যারিয়ার অর্থাৎ আঙ্গেলা ম্যার্কেলের যে রাজনৈতিক যে ক্যারিয়ার সেটি কিন্তু শেষ হতে যাচ্ছে এবং তিনি চ্যান্সেলর হিসেবে কিন্তু আজকে বিদায় নেবেন এবং আজকে বাংলাদেশ সময় 10টার মধ্যে কিন্তু আমরা জানতে পারবো কে হতে পারে জার্মানির পরবর্তী আসলে চ্যান্সেলর এবং সেই চ্যান্সেলরের দৌড়ে কিন্তু এগিয়ে আছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি থেকে ওলাফ শলজ। একই সাথে কিন্তু ইমদাদ আপনি জানেন যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাস কিন্তু দিয়ে রেখেছে সিডিইউ অর্থাৎ আঙ্গেলা ম্যার্কেলের দলের যিনি চ্যান্সেলর পদপ্রার্থী আলবিন লাশেদ তিনি কিন্তু নর্দার্ন ওয়েস্টফালেনের মিনিস্টার প্রেসিডেন্ট তিনিও কিন্তু এগিয়ে আছেন কিছুটা, বিশেষ করে তিনি তার যে মানবিকতা সেই মানবিকতার দিক থেকে কিন্তু এবং কিছুটা তিনি আসলে আন্তরিকতার ভেতর দিয়ে যাচ্ছেন, সে কারণে কিন্তু ভোটারদের কাছে তিনি অনেকটা জনপ্রিয়। কিন্তু তার মধ্য থেকে ভোটাররা মনে করছেন যে ওলাফ শলজ যেহেতু আসলে জার্মানির যে বর্তমানের যে সংসদ সেই সংসদে কিন্তু তিনি ভাইস চ্যান্সেলর হিসেবে আছেন এবং তার যে যোগ্যতা এবং তার যে অভিজ্ঞতা, বিশেষ করে ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি যে বিভিন্ন সংকটের মধ্য দিয়ে জার্মানিকে যেভাবে উদ্ধার করেছেন এবং বিভিন্ন যে প্যাকেজের মাধ্যমে কিন্তু তিনি জার্মানির যে করোনাকালীন যে সংকট সেই সংকটের মধ্য দিয়ে কিন্তু তিনি উপহার দিয়েছেন, সেই বিষয়টিকে কিন্তু তাকে গুরুত্ব হিসেবে দেখানো হচ্ছে এবং সেখান থেকে কিন্তু তার চ্যান্সেলর হওয়ার দৌড়ে কিন্তু তিনি অনেকটা এগিয়ে আছেন। বিশেষ করে একটি জরিপ বলছে অর্থাৎ পলিট বোর্ডের যে সর্বশেষ যে জরিপ সেই জরিপে কিন্তু তিনি 25% এগিয়ে আছেন এবং 22% এগিয়ে আছেন আলবিন লাশেদ, যার কথা বলছিলাম। তবে ইতিমধ্যে কিন্তু যারা নতুন আছেন এই নতুনদের মধ্যে কিন্তু সবুজ দলের যে প্রার্থী আন্নালেনা বেয়ারবোকের উপরে কিন্তু অনেকটা আসলে নির্ভর করছে। তারা বলছে যে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে একটি নতুন মুখ যদি আসেন এবং একটি বড়সড় পরিবর্তন যদি জার্মান রাজনীতিতে আসে সেক্ষেত্রে কিন্তু জার্মানির জন্য নতুনদের জন্য অনেক বড় কিছু হতে পারে। তবে আজকে বাংলাদেশ 6টার মধ্যে কিন্তু আমরা জানতে পারবো কোন দলটি এগিয়ে যাচ্ছে এবং কার আসলে চ্যান্সেলর পদে দৌড়ে এগিয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইমদাদ। জার্মানির 20তম জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে, এ বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন জার্মানির বার্লিন থেকে সহকর্মী বিটু বড়ুয়া। পৃথিবীর কক্ষপথে প্রতিনিয়ত বাড়ছে স্যাটেলাইটের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে স্যাটেলাইট বর্জ্য। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে পৃথিবীর চারপাশে এখন ঘুরছে প্রায় 8,000 স্যাটেলাইট। ইন্টারনেট সেবা আর গবেষণার জন্য বেসরকারি 2 কোম্পানি ভবিষ্যতে আরও 40,000 কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করছে। প্রতি সপ্তাহেই পৃথিবী থেকে মহাকাশে যাচ্ছে রকেট। কোনোটা মঙ্গলে রোভার দিয়ে আসছে, কোনোটা পর্যটক নিয়ে মহাকাশে যাচ্ছে, কোনো রকেট আবার স্যাটেলাইট নিয়ে মহাকাশে যাচ্ছে। রোবট, নভোচারী কিংবা পর্যটক নিয়ে তো মহাকাশে ঘন ঘন যাওয়ার সুযোগ নেই। সবচেয়ে বেশি রকেট মহাকাশে যাচ্ছে মূলত স্যাটেলাইট নিয়ে। কয়েক বছর ধরে মহাকাশে যেন স্যাটেলাইটের মেলা বসেছে, কিন্তু মহাকাশে ঠিক কতগুলো স্যাটেলাইট আছে সে বিষয়ে জানেন না অনেকেই। সংবাদ মাধ্যম দ্য কনজারভেশনে তথ্য বলছে পৃথিবীর কক্ষপথে ঘুরছে এমন স্যাটেলাইটের সংখ্যা প্রায় 8,000। 16 সেপ্টেম্বর 2021 পর্যন্ত পাওয়া তথ্য বলছে মহাকাশে 7,941টি স্যাটেলাইট আছে। এর মধ্যে প্রথম মানুষের তৈরি স্যাটেলাইট রাশিয়ার স্পুটনিক 1957 সালে মহাকাশে গেছে। 2020 সালে 114টি রকেট 1,300 স্যাটেলাইট নিয়ে মহাকাশে গেছে। এর মধ্যে নতুন গেছে 1,000 স্যাটেলাইট। 2021 সালের 16 সেপ্টেম্বর পর্যন্ত মহাকাশে 1,400 নতুন স্যাটেলাইট গেছে, যেগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করছে। সেপ্টেম্বরে স্পেসএক্স একাই 51টি স্টারলিংক স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে। মহাকাশে কৃত্রিম উপগ্রহ বাড়ার পেছনে কারণ দুটি। 2021 সালের আগস্টে স্পেসএক্সের একটি রকেট গেছে মহাকাশে, সাথে নিয়ে গেছে অনেকগুলো স্যাটেলাইট। স্যাটেলাইটের আকার ছোট হওয়ায় রকেটগুলো এখন অনেক বেশি স্যাটেলাইট ধারণে সক্ষম। স্যাটেলাইটগুলোর মধ্যে বড় একটি অংশ পৃথিবীকে প্রদক্ষিণ করে আর ইন্টারনেটের সার্ভিস দেয়। 2020 সালে ইন্টারনেট সেবার জন্য স্পেসএক্সের স্টারলিংক আর ওয়ানওয়েভের 1,000 স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে গেছে। দুটি কোম্পানি ভবিষ্যতে আরও 40,000 স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে। বিভিন্ন কোম্পানি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনায় $1 লাখ কোটি বাজার দেখছেন।
কিন্তু অতিরিক্ত স্যাটেলাইটের কারণে পৃথিবীর আকাশ মানুষের কাছে আগের মতো দৃশ্যমান হচ্ছে না। স্পেসএক্স 7টি স্যাটেলাইট পাঠানোর পর মহাকাশ বিজ্ঞানীরা জানান, রাতের আকাশে তারা দেখাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে স্যাটেলাইটের কারণে। পৃথিবীর নিম্ন কক্ষপথে অনেক স্যাটেলাইট প্রদক্ষিণ করছে, যেগুলো মহাকাশে বর্জ্য তৈরি করছে, যা ডেকে আনতে পারে বিপর্যয়। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রথম গেলাম 6 নাম্বার গেটে, বললো 1 নাম্বার গেটে, তারপর 1 নাম্বার গেটেই বলছে, আবার বলতে 6 নাম্বার গেটে। বিশাল মেয়াদ বাড়াই নাই, তা আমার মনে হয় লাইফটা শেষ হয়ে গেল, বুঝছেন। আরটিপিসিআর ধাঁধায় বিমানবন্দরের গেইটে গেইটে ঘুরছেন প্রবাসীরা। রাতভর অপেক্ষার পর নেওয়া হয়েছে 96 জনের নমুনা। 28 সেপ্টেম্বর থেকে করোনা পরীক্ষার পুরোপুরি শুরু। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, প্রতিদিনই ঝরছে প্রাণ। চলতি মাসেই 13 জনের মৃত্যু। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। এবং 1.5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীরা। চতুর্থ বর্ষ ও মাস্টার্স ছাড়া অনুমতি নেই অন্যদের। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরুর প্রস্তুতি। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।